আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের 100 দিন পূরণ হয়েছে। এই উপলক্ষে পত্রপত্রিকায় নানা জায়গাতে পরিসংখ্যান ছাপানো হচ্ছে। একটা পরিসংখ্যান নজরে এসেছে, সেটা হচ্ছে 100 দিনে তারেক রহমান সরকারের শাসন আমলে 605 জনের মতো খুন হয়েছে। অন্যদিকে মব এবং সন্ত্রাসের কারণে ইউনূস সরকারের সময় 600 জনের মতো খুন হয়েছিল। এবং এটার সাথে তুলনা করে মোহাম্মদ এ আরাফাত, হাসিনা সরকারের তথ্যমন্ত্রী, যিনি বলেছিলেন যে হারে গুলি চালানো হচ্ছে, এ হারে গুলি চালালে আরো কয়েক বছর লাগবে বাংলাদেশের সরকারের গুলির যে স্টক সেটা শেষ হতে। জুলাইতে তিনি এরকমের একটা বক্তব্য দিয়েছিলেন পত্রপত্রিকাতে এবং টিভি মিডিয়াতে। তিনি বলেছেন হাসিনা সরকারের 100 দিনে মাত্র 3 জন মানুষ খুন হয়েছে। এখন তারেক সরকারের এই সময়টাতে 605 জন মানুষ খুন হওয়া নিয়ে সংসদে রুমিন ফারহানা বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ, এটা তার দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তারেক রহমান সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এখন 605টা খুন আমাদের অতীত ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় একটা মোটামুটি বড়ই পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যানটা তারেক রহমান সরকারের শাসনে একটা কলঙ্কজনক প্রত্যয় হিসাবেই থেকে যাবে। এখন 100 দিনের শাসনে কার শাসনে কি হয়েছে? পৃথিবীর যে কোনো দেশে যেটা হয় যে প্রথম 100 দিন আমরা কি অ্যাচিভ করতে চাই সেটার একটা রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করা হয়। বাংলাদেশে তারেক রহমান সরকার 100 দিনে কি অ্যাচিভ করেছে? তিনি কিছু কার্ড দিয়েছেন, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এলএনজি কার্ড, এরকম কিছু কার্ড দিয়েছেন। কিছু খাল খনন করেছেন। আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা যিনি আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলেছেন সরকার 100 দিনে মোটামুটি এই সবগুলো খালই নাকি খনন করে ফেলেছে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে। আমরা ঠিক জানি না সত্যিকার অর্থে কোথায় কতটুকু খাল খনন করা হয়েছে। সরকারের আরো কিছু মনে হয় কয়েক কোটি গাছ লাগানোর একটা প্রোগ্রাম ছিল, 1 কোটি লোকের কর্মসংস্থানের একটা ব্যাপার ছিল, $1 ট্রিলিয়ন ইকোনমির একটা ব্যাপার ছিল। ওগুলো মনে হয় জনগণ ভুলতে বসেছে, সরকারও মনে হয় ভুলতে বসেছে। সরকারের 100 দিন যাওয়া মানে মোটামুটি 3-4 মাসের মতো সময় চলে গেছে। এখন সরকার যেই লক্ষ্যমাত্রা স্থির করেছিল যে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, $1 ট্রিলিয়ন ইকোনমি করবে, সেই লক্ষ্যমাত্রা কতদূর কি অর্জিত হয়েছে সেটা আমরা জানি না। বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে যারা লিডারশিপ রাখে অথবা থিঙ্ক ট্যাঙ্ক বলা যায়, তাদের বড় একটা অংশের অভিমত হচ্ছে সরকার যেই ট্যাক্সের আওতা বাড়াচ্ছে, ব্যাটের আওতা বাড়াচ্ছে, সরকার যেই বেতন কাঠামো বৃদ্ধি করছে এবং জ্বালানি তেলের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এগুলোর অলরেডি এফেক্ট সমাজে পড়া শুরু হয়েছে। পত্রপত্রিকায় একটা নিউজ দেখেছিলাম যে বিদ্যুতের দাম বাড়ানো এবং জ্বালানি তেলের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানোতে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি হয়েছে গত মাসে। এখন সরকার যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করে এবং বাজেটে যে কর কাঠামো ডিক্লারেশন করা হচ্ছে সেটাকে যদি
যে লক্ষ্যমাত্রা স্থির করেছে, প্রায় 40% বেশি ট্যাক্স আহরণ করার লক্ষ্যমাত্রা ধারণ করেছে এনবিআর। এখন এত বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রবৃদ্ধি শিল্প খাতে থাকতে হবে, কিন্তু শিল্প খাতে তো সেই প্রবৃদ্ধি নাই। গত 2 বছরে আমরা দেখেছি হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে ইউনূস সরকারের সময় অনেক শিল্প কারখানা বন্ধ ছিল, সুতরাং আমরা নেগেটিভ গ্রোথের দিকে আছি। এই অবস্থায় এনবিআর এর 40% বেশি ট্যাক্স কালেকশনের যে লক্ষ্যমাত্রা ধারণ করেছে, অথবা বাজেট যেটা প্রণয়ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে যে 9 লক্ষ কোটি টাকা, এগুলো অতি উচ্চবিলাসী এবং আলটিমেটলি বাংলাদেশের শিল্পের যে গ্রোথ সেগুলোর বিপরীতে যাবে। এই যে বিদ্যুতের দাম এবং জ্বালানির দাম বাড়ার পরে যে মূল্যস্ফীতি হয়েছে, সেই মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি কষ্ট পাবে হচ্ছে আমাদের সমাজে প্রান্তিক জনগোষ্ঠী। এখন হয়তো প্রথমে 1 মাস 2 মাসে হয়তো সঞ্চয় ভেঙে তারা হয়তো খাবে, কিন্তু পরবর্তীতে যখন সঞ্চয় পুড়িয়ে যাবে তখন অববন্ধনটা নিত্য নৈমিত্তিক হয়ে যাবে এবং আলটিমেটলি যেটা দেখা যাবে সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। অলরেডি এই যে বিএনপির 100 দিনের যে 605 জন খুন হওয়ার যে পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান, সেটা আমাদেরকে যেটা বলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সরকারের নিয়ন্ত্রণে নাই, এবং সরকারের অর্থনৈতিক যে কার্যকলাপ, যে পলিসিগুলো, সেগুলা আমাদেরকে শঙ্কিত করে যে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরো খারাপ হবে। রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার যে ফলটা, সেই ফলটাও যদি নিষিদ্ধ হওয়া মানে কি, নিষিদ্ধ হওয়া মানে হচ্ছে তারা তখন গুপ্ত নানা রকমের কার্যক্রম পরিচালনা করবে, সেগুলা নিয়ে সমাজে নানা রকমের অসন্তোষ দেখা দিবে। আমরা দেখেছি আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তারা বিএনপিকে প্রচন্ড রকমভাবে দমন করেছে, তারা জামাতকে দমন করেছে, এবং আলটিমেটলি তারা 17 বছরের একটা ফ্যাসিজম তৈরি করেছে আস্তে আস্তে করে। এখন বিএনপি তো মাত্র ক্ষমতায় আসছে, তাদেরকে আওয়ামী লীগের মতো তো শক্ত হাতে ফ্যাসিজম দমন করতে হলে বা তৈরি করতে হলে তাদেরকে সরকারের প্রত্যেকটা অঙ্গনে বিরোধী মতকে চেপে ধরতে হবে, মিডিয়া কন্ট্রোল করতে হবে, এবং সেই কাজটাই তারা গত 3 মাসে অনেক সুচারুভাবে করেছে। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে তারা তাদের নিজেদের লোক বসিয়েছে, সরকারের বড় বড় ব্যাংক বিমাগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের লোক বসিয়েছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন এরকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যদি সুশাসন বাস্তবায়ন না করা হয়, জনগণের চাহিদাকে যদি ধারণ করা না হয়, তাহলে সেটা সমাজে কোনো পরিবর্তন আনবে। যেভাবে 54 বছর বাংলাদেশ চলেছে তেমন করেই চলবে। এখন পরিবর্তিত বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ধারণ করে, এবং গণভোটে যেটা রায় বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে প্রদান করেছে, সেটাকে যদি সরকার সম্মান না করে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি ন্যায় ভিত্তিক এবং দলীয় শৃঙ্খলা থেকে মুক্ত না করে, তাহলে বাংলাদেশের মানুষ 54 বছর যেভাবে চলেছে সেভাবেই বাকি 54 বছর চলতে থাকবে। মুক্তি আর জনগণের আসবে না, এবং মুক্তি যদি না আসে, সমাজে যদি অভাব অভিযোগ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে 24 জুলাই আগস্টে যেরকম কাণ্ড হয়েছিল, সামনের দিনগুলোতে তেমন দেখা যেতে পারে। এখন প্রশ্ন একটাই, তখন কাণ্ডারির ভূমিকায় তখন কে অবতীর্ণ হবে? অলরেডি আমরা দেখেছি যে বিএনপি এবং জামায়াতে ইসলামী বা এনসিপি, তাদেরকে এক কাতারে মোটামুটি জনগণ মূল্যায়ন করে, তাদের মধ্যে কোনো বিরোধী মত নেই, তারা সবাই এক ঐক্যমতের সরকার। এখন বিরোধী মত বাংলাদেশে যদি কেউ নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ।
সামনের দিনগুলোতে রাজনীতি কিভাবে রং পাল্টায় সেটা হয়তো আমরা দেখতে পাবো। আমরা বর্তমান বিএনপি সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানের একটা বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেহেতু মার্কা থাকবে না, দলীয় পদ পদবীর কোনো বালাই থাকবে না, সুতরাং সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে। আবার অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সরকার নিষিদ্ধ করেছে। সুতরাং দলীয় কার্যক্রমের বাইরে গিয়ে ব্যক্তি হিসেবে বাংলাদেশের যে কোনো ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করতে পারতেন, জাতীয় নির্বাচনেও করতে পারতেন। আমরা দেখেছি বিসিবি নির্বাচনে আওয়ামী লীগের কোন একজন প্রার্থী, মনে হয় তামিম ইকবালের যেই ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডে একটা পদ পেয়েছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতির পথে হাঁটতে হবে, কারণ অন্য কোনো উপায় নাই। নিষিদ্ধ করে 50% লোকের মতামতকে গলা টিপে ধরে শান্তিতে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। আর বর্তমান সরকারের যে কর কাঠামো, ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি অথবা মূল্য বৃদ্ধি ফলে যে মূল্যস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, সেগুলো জনমনে অলরেডি অসন্তোষ তৈরি করেছে। এখানে এই অসন্তোষগুলোকে সংগঠিত করে সরকার বিরোধী আন্দোলন কারা পরিচালনা করে সেটাই এখন দেখার বিষয়। কেন জনগণ সবসময় অসংগঠিত থাকে, জনগণকে কেউ না কেউ সংগঠিত করতে হয়, এবং সংগঠিত করলে রাজনৈতিক দলগুলোর বিপরীতে গিয়ে অন্য একটা সংগঠিত শক্তি সামনে চলে আসে। তখন রাজনৈতিক দলগুলা তাদের যে অসাধু কার্যক্রম সেগুলো থেকে পিছু টানবে। এখন সংগঠিত শক্তি যদি না থাকে, জনগণের কপালে অনেক বেশি দুঃখ দুর্দশা আছে। আমরা দেখেছি 17 বছরের হাসিনা শাসনের সময় বাংলাদেশে বিরোধী মত ছিল না, সুতরাং আওয়ামী লীগ সরকার যা ইচ্ছা তাই করেছে। এখন বিএনপি সরকারের সময় বিরোধী মত যদি না থাকে, আমরা অলরেডি দেখতে পেয়েছি গত 3 মাসে বিএনপি যা খুশি তাই করছে, কোথাও কোনো প্রতিবাদ নাই, পত্রপত্রিকায় কেউ কোনো কলাম লিখছে না, কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। সুতরাং জনগণের নাবিশ্বাস অলরেডি উঠে গেছে। জনগণকে কারা সংগঠিত করবে সেটা এখন দেখার বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাড়া জনগণের ত্রাণকর্তা হিসাবে আর কাউকে আসলে সামনে কিন্তু দেখা যাচ্ছে না। এবং 17 বছরের হাসিনা সরকারের সময় যেমন বিএনপিকে ছাড়া সামনে কাউকে দেখা যায়নি। সুতরাং এই কথার মাঝে যাটা হচ্ছে এটাই, যে বাংলাদেশে সরকারের থাকলে রাজনৈতিক দলগুলোর চেহারা একরকমেরই হয়, সেখানে কোনো ব্যতিক্রম থাকে না। আবার বিরোধী দলে থাকলে রাজনৈতিক দলগুলোর চেহারা একই রকমেরই হয়, সরকারের সমালোচনা করে, সরকার যেটা করে সেটার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আবার সরকারের দলে চলে গেলে তখন আগে সরকারের মতো করেই সরকার চলতে থাকে। আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির কোনো আর উপায় থাকে না। বাংলাদেশের জনগণ 54 বছর ধরে একই চক্রের মধ্যেই আছে। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই
জানাবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।